সালামু আলাইকুম সবাইকে। বাংলা প্রথম পত্রের এমসিকিউ সলিউশন ক্লাস নিয়ে চলে আসলাম। আর এখানে দেখা যাচ্ছে বড় করে লেখা 100% কমন। তো 100% কমনের নিশ্চয়তা আসলে একদম দেওয়া যায় না, সেটা স্বয়ং আল্লাহ বলতে পারবেন যে 100% কমন আসে কিনা। কিন্তু আমি এতটুকু বলতে পারি আমার এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে, এখানে এইচএসসি 26 এর ফাইনাল টাচে যেই অবজেক্টিভগুলো রাখা হয়েছে, এটা যদি আমরা সলভ করে যাই তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলা প্রথম পত্রে A+ নিয়ে আসতে পারবো। এতটুকু আশ্বাস আমি তোমাকে দিতে পারি। আর এমসিকিউ পড়ার কিছু টেকনিক আছে, আমি আজকে সেটা নিয়েও কথা বলবো। সেটাকে কখনোই আসলে রট মেমোরাইজেশন করলে হয় না, মানে একদম কি বলবো যে অন্ধের মতো মুখস্থ করা, এটা করলে আসলে হয় না। ঠিক আছে, চলো আমরা দেখি। সো আমি প্রথমে দেখতে পাচ্ছি গদ্য বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা কতটি? 34টি। এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন। আমরা আমাদের অবজেক্টিভে তো জ্ঞানমূলক, অনুধাবনমূলক, উচ্চতর দক্ষতা, আমরা বহুপদিত সমাপ্তিসূচক, অনেক ধরনের অভিন্ন তথ্যমূলক অনেক কিছুই আমরা পাচ্ছি। এখন জ্ঞানমূলক যেগুলা, এখানে তো হচ্ছে আমার হলে হবে না হলে নাই। একটা বিষয় কি আমরা করি কি, এখানে আমরা দেখা যায় যে অনেকে ভাবি যে অ্যান্সার না করি। আচ্ছা, তোমার এখানে তো কোনো নেগেটিভ মার্কিং নাই, মানে তুমি অ্যান্সার করলে যে তোমার মানে ভুল উত্তরে নম্বর কাটা যাবে, এটা তো হবে না। তুমি অ্যান্সার করবা, তুমি অ্যান্সার করবা। এখন যেগুলা ধরো তুমি জানো না, তোমার কাছে মনে হচ্ছে যে বা আমি নিশ্চিত না, জানো না, তাহলে একটু কনফিউজড, সেখানে তুমি তোমার গাটসটাকে একটু গুরুত্ব দিবা। অর্থাৎ ফার্স্টে তোমার কাছে যেটা মনে হয়েছে উত্তর হবে, সেটাকে তুমি উত্তর দিবা। আজকে আমি এমসিকিউ অ্যান্সার করার বেশ কিছু টেকনিক নিয়ে কথা বলবো, যেগুলো কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো করার জন্যও সে অনেক কিছু অল্প বলবো না, মোটামুটি পেরেও সে অনেক ভালো অ্যান্সার করে আসতে পারবে। আর যে অল্প পারে, অল্প পারা দিয়ে আসলে কিভাবে ভালো অ্যান্সার করবে? অল্প পারা দিয়ে তো ভালো অ্যান্সার করা সম্ভব না। মানব কল্যাণ ও সৌন্দর্য সৃষ্টি ব্যতীত অন্য উদ্দেশ্যে সাহিত্য রচয়িতাদের লেখক কাদের সঙ্গে তুলনা করেছেন? তুলনা করেছেন যাত্রাওয়ালাদের সঙ্গে। এখন এই লাইনটা হচ্ছে সরাসরি আমাদের প্রবন্ধের মধ্যে আছে, সরাসরি প্রবন্ধের মধ্যে আছে, যাত্রাওয়ালাদের সাথে তিনি তুলনা করেছেন। এখন এটাকে আবার আমি আরো একটা ভাবে দেখতে পারি, আমার কমন সেন্স খাটায়। রিক্সাওয়ালার সাথে তুলনা করেছেন না, রিক্সাওয়ালা নিয়ে তো তিনি কোনো কথাই বলেন নাই। কাবুলিওয়ালা ওয়ার্ডটাই নাই ওখানে। তাহলে ফেরিওয়ালা না যাত্রাওয়ালা? আচ্ছা, ফেরিওয়ালা নিয়েও যেহেতু কথা নাই, ফেরিওয়ালা যাত্রাওয়ালা দুটোর সঙ্গে যদি আমি তুলনা করতে যাই, তাহলে স্বভাবতই মনে হয় যে প্রবন্ধটা পড়েছে তার কাছেই মনে হয় উত্তরটা যাত্রাওয়ালার দিকেই বেশি যায়, বরং ফেরিওয়ালার দিকে নয়। বাঁধন নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য স্থানীয় দুর্নীতিবাজ নেতার পক্ষাবলম্বন করে প্রবন্ধ লিখল। বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতিনিবেদন রচনা অনুসারে সে কোন শ্রেণীর লেখকদের সমতুল্য? সে হচ্ছে যাত্রাওয়ালা। যাত্রাওয়ালা এই শ্রেণীর সে সমতুল্য। এবার আমরা যাচ্ছি পরের প্রশ্নে। প্রিয় এক সাহিত্যিকের রচনায় নানা বিদেশি শব্দের ব্যবহার দেখে কামাল নিজের লেখায় বিভিন্ন ভাষার শব্দ ও উদ্ধৃতি ব্যবহার শুরু করল। বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন অনুসারে কামালের রচনা পাঠকের পক্ষে কেমন হবে? কামালের রচনা পাঠকের পক্ষে হবে বিরক্তিকর। তো প্রিয় এক সাহিত্যিকের রচনায় বিদেশি শব্দ ব্যবহার থেকে কামাল নিজের লেখায় বিভিন্ন ভাষার শব্দ উদ্ধৃতি ব্যবহার শুরু করলো। তো কামালের রচনা যেসব দোষে দুষ্টু হতে পারে, সেটা হতে পারে অনুকরণ প্রিয়তা এবং অলংকারের অপপ্রয়োগ। কেন হবে এটা? কারণ আমরা অনুকরণ প্রিয়তা নট অলংকার, আর হচ্ছে বিদ্যা প্রকাশের চেষ্টা। আমরা দেখেছি বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদনে লেখক বলেছেন যে আমরা যখন একটা কোনো কিছু লিখছি, তখন সেটা যদি কাউকে কপি করে না লিখি, নাম্বার ওয়ান, এবং আমরা যদি নিজের বিদ্যা জাহির করার চেষ্টা না করি। বিদ্যা জাহির করার চেষ্টা করার প্রয়োজন নাই, যদি আপনি সত্যিকার অর্থেই অনেক জ্ঞানী হয়ে থাকেন, ওটা আপনার লেখাতে আপনা আপনিই প্রকাশ পাবে। শাওন লেখালেখি করে অনেক খ্যাতিমান ও ধনী হতে চায়, এ কারণে প্রায় সে সমাজের প্রভাবশালীদের তোষামত করে প্রবন্ধ রচনা করে। শাওনের কোন বৈশিষ্ট্য বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনা অনুসারে শাওনের কোন বৈশিষ্ট্যটা রয়েছে? সেটা হচ্ছে লোকরঞ্জন প্রবৃত্তি। লোকরঞ্জন প্রবৃত্তিটা মানে কি, মানুষের মন খুশি করার জন্য, বা মানুষের মানে মানুষকে হচ্ছে অনেকটা পাম দিয়ে লেখার মতো। তো যেটা হচ্ছে এখানে সে করে, সমাজের প্রভাবশালীদের তোষামত করে সে প্রবন্ধ রচনা করে। শাওন লেখালেখি করে অনেক খ্যাতিমান ও ধনী হতে চায়, হ্যাঁ, প্রভাবশালীদের তোষামত করে। শাওনের প্রতি বঙ্কিমচন্দ্রের পরামর্শ কি?
তোষামত যেহেতু সে করে, তাহলে এখানে দেখো আমরা বলছি যে যশের জন্য লিখিবেন না, এটা তিনি বলেছেন, এবং টাকার জন্য লিখিবেন না, এটাও তিনি বলেছেন। এইখানটা এই ধরনের অভিন্ন তথ্যভিত্তিকগুলা খুব সুন্দর করে অ্যান্সার করা যায়। যেমন দেখো এখানে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, সে বলেছে যে খ্যাতিমান আর ধনী হবার জন্য সে প্রভাবশালীদেরকে পাম দেয় বা তোষামত করে, এটার সঙ্গে তো আসলে বিদ্যা প্রকাশের কোনো সম্পর্ক নাই। স্বভাবতই 2 নম্বর এখানে উত্তর হবে না, 2 নম্বর হচ্ছে ভুল। যেহেতু 2 নম্বর হবে না, তার মানে 2 যেই অপশনগুলোতে আছে তার সবগুলো ভুল, 2 এখানে আছে, ভুল ভুল ভুল। তাহলে আমার বাকি থাকে কয়টা? আমার বাকি থাকেই শুধু একটা, সেটা হলো সি বা গ। তাহলে এটাই তো উত্তর। এটাকে বলে প্রসেস অফ এলিমিনেশন। এটা আমরা আবার দেখাবো সামনে। প্রসেস অফ এলিমিনেশন হচ্ছে যখন আমরা একটা কিছু অ্যান্সার করি তখন ভুল উত্তরগুলোকে বাদ দেয়া বা এলিমিনেট করা। ভুল উত্তরগুলোকে এলিমিনেট করলে তো আমার শুদ্ধ উত্তর এমনিতেই চোখের সামনে চলে আসে। এটাকেই বলে প্রসেস অফ এলিমিনেশন। আমি আশা করি বুঝতে পেরেছ। অপরিচিতায় চলে যাচ্ছি। অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক হচ্ছে অনুপমের মামা। এখন যে অপরিচিতা গল্প পড়েছে স্বভাবতই সে প্রসেস অফ এলিমিনেশনে ফার্স্টে বিনু দাদাকে বাদ দিবে এবং হরিশকে বাদ দিবে। এদের কেউই তো তার অভিভাবক ছিল না, তার অভিভাবক ছিল মামা আর মা। কিন্তু তার মধ্যে আসল অভিভাবককে বেশিরভাগ সময় হচ্ছে অনুপম। ওর মা বেশিরভাগ সময় শুধু অনুপম না, ওদের পুরো পরিবারটাই চলতো আসলে ওর মামার কথায়। যেহেতু ওর মামার কথায় চলতো এবং ওর জীবনটাও পরিচালিত হচ্ছিল ওর মামার কথাতেই, তাহলে মামাই হচ্ছে তার আসল অভিভাবক। এবং আমি কিন্তু যা দেখাচ্ছি এগুলো কিন্তু বোর্ডে এসেছিল। আগেরটা বেশি দেখাইতে পারলাম না কারণ যেহেতু এটা নতুন চ্যাপ্টার, বাট এগুলো দেখো, এগুলো তো হচ্ছে বোর্ডে এসেছিল। অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয়কে? আসর জমাতে অদ্বিতীয় হচ্ছে হরিশ। এখন আমাদেরকে করতে হয় কি, আমি যে একটা কথা বলেছি প্রথমে যে এই ক্লাসটা থেকেই তুমি A+ পেয়ে যাবে ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে যে শুধু এভাবে মুখস্থ করলে হবে না যে অপরিচিত গল্পে আসর জমাতে অদিতিকে হরি 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 হরি, এইভাবে করলে হবে না। আমাদেরকে অপশনগুলো, এটা কেন ভুল হইলো, অপশনের অন্য ক্যারেক্টারগুলো কোনটা কে, এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। যেমন হরিশ। এখন আমি যদি বলি হরিশ আসলে কে ছিল? হরিশ ছিল অনুপমের বন্ধু, কানপুরের সাথেও তার সম্পর্ক আছে। এখন আমি যদি বলি হরিশ কোথায় কাজ করত, হরিশের সঙ্গে অনুপমের সম্পর্ক কি ছিল, তুমি কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবা। কিন্তু এই প্রশ্ন কিন্তু হরিশ কে ছিল বা হরিশ কোথায় কাজ করতো এগুলো নিয়ে না। অর্থাৎ একটা অপশন জানলে সেই অপশন নিয়ে আরো বিশদ বিস্তারিত জানতে হবে, অন্যথায় হবে না। ঠিক আছে? অপরিচিতা গল্পে উল্লিখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? ফল্গু নদীর বৈশিষ্ট্য কোথায়? এটা হচ্ছে অন্তঃসলিলা। আচ্ছা, অন্তঃসলিলা মানে কি? এটার ভেতর দিয়ে নদীটা বয়ে চলছে, বালুর নিচ দিয়ে নদীটা বয়ে চলছে। এখন খরস্রোতা কোথাও বলা হয় নাই, জোয়ার ভাটাহীন কোথাও বলা হয় নাই, দ্বীপের কথা তো কোথাও বলাই হয় নাই। ভারতের গয়াতে নদীটা অবস্থিত ফল্গু। তো অন্তঃসলিলা মানে বালুর নিচ দিয়ে নদীটা বয়ে চলছে। সিলেট বোর্ডে আসা প্রশ্ন, 2 বছর আগে আসা প্রশ্ন। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা? এটা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষের জবানি মানে যেহেতু অনুপম নিজেই গল্পটা বর্ণনা করছেন, নিজের গল্প, তাই এটাকে বলা হচ্ছে উত্তম পুরুষ বা প্রথম পুরুষের জবানিতে লেখা গল্প। আচ্ছা, অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে? মাতৃ আজ্ঞা মানে কি? মাতৃ আজ্ঞা মানে হচ্ছে অনেকেই এখানে যেটা করে, ঠাস করে মাতৃ মানে মায়ের, আজ্ঞা মানে আদেশ, এটা দাগায় দেয়। সম্পূর্ণ এটা ভুল। কেন এটা ভুল? কারণ এখানে আমাদেরকে কি বুঝিয়েছে এটা দেখাটা গুরুত্বপূর্ণ। এখানে মাতৃ আজ্ঞা বলতে আক্ষরিক অর্থে বোঝায় নাই। মাতৃ আজ্ঞা বলতে আমরা দেখেছি গল্পের শেষের দিকে যে সে হচ্ছে নিজেকে নিয়োজিত করে দেশের সেবায় এবং নারীদের ক্ষমতায়ন তথা নারীদেরকে শিক্ষার দিকে নেওয়ার। তো এটা হচ্ছে দেশ সেবায় তার আত্মনিয়োগ। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? তার বিয়ে না করার সিদ্ধান্তের কারণ ছিল আত্মমর্যাদা। তার বিয়ে না করার সিদ্ধান্তের কারণ ছিল কি? আত্মমর্যাদা। হ্যাঁ, এখানে কি ক্ষোভের কোনো কিছু নাই, লোকলজ্জার কিছু নাই, তার বাবা কোনো আদেশ দেয় নাই। এবং সে বলেছিল মাতৃ আজ্ঞা, এই কথাটা ওখানে সে উল্লেখ করে যখন অনুপমের সাথে তার আবার ট্রেনে দেখা হয়। এবং মানে পরবর্তীতে সে বলেছিল সে বিয়ে করে নাই কেন, মানে ট্রেনে দেখার কাহিনীর পরে, যে মাতৃ আজ্ঞা। তো তখন মাতৃ আজ্ঞা বলতে আসলে বুঝেছিল যে এটা দেশের সেবাটাই ছিল তার কাছে মাতৃ আজ্ঞা। সিলেট বোর্ডের একটা প্রশ্ন। শাকিল সাহেব শিক্ষিত মানুষ, তার আত্মসম্মান বোধ প্রখরও। মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্যানুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন, কিন্তু উচ্চশিক্ষিত শিরিন যৌতুকে অসম্মতি জানিয়ে এ বিয়ে প্রত্যাখ্যান করে। এটা অপরিচিতা গল্পের কার সাথে তুলনীয় শাকিল সাহেবকে?
আমরা তুলনা করতে পারি সহজ কথা শম্ভুনাথ বাবু মানে কল্যাণীর যিনি বাবা তার সঙ্গে। শিরিনের সাথে কল্যাণীর মিল কোথায়? শিরিনের সাথে কল্যাণীর মিল কোথায়? একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আত্মসম্মান বোধ প্রখর, ঠিক আছে। উচ্চ শিক্ষিত শিরিন, আচ্ছা উভয় শিক্ষিত, ঠিক আছে। আবার এখানে দেখতে পাচ্ছি যে ব্যক্তিত্ব সম্পন্ন, বাবার আজ্ঞাবাহী। এখানে ব্যক্তিত্ব সম্পন্নটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যৌতুকে অসম্মতি জানিয়ে এই বিয়েটা প্রত্যাখ্যান করেন। এখানে কি কোথাও বলেছে যে মানে তার বাবা আদেশ দিয়েছে বিয়েটা না করতে, মানে বিয়েটা না করতে তার বাবা তো আদেশ দেন নাই। তো আমরা অনেক সময় এগুলো দেখে মনে করি যে তিনটাই অ্যান্সার, 1 2 3 অ্যান্সার না, 1 2 3 অ্যান্সার না। এখানে 1 2 3 কেমনে অ্যান্সার হয়? 1 2 3 অ্যান্সার না এটাতে। এবার আসি সাহিত্যে খেলা। প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন 1868 সালে। কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু সনটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সবারটা মনে রাখতে না পারলেও অন্তত যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখার চেষ্টা করব। আর যদি বলো যে না ভাই আমার প্রস্তুতি অতটা ভালো না, আমি এখন আসলে কবি সাহিত্যিকদের নাম সবারটা মনে রাখার মতো অবস্থায় নাই, আচ্ছা তাহলে তুমি নজরুল, রবীন্দ্র, প্রমথ যারা মূল তাদেরগুলো মুখস্থ রাখো, বাকিগুলো তোমার দরকার নাই। যদি 1 2 মার্ক ঠিক আছে, 1 মার্ক 2 মার্ক তুমি তাহলে ছাইরা দেওয়া ছাড়া আর কিছু করার নাই। কারণ এখন তুমি ওই 1টা 2টা মার্কস পাওয়ার জন্য আবার এত সাল যদি মুখস্থ করে প্যাচ লাগাও তাহলে আরেক বিপদ। বাট এটা আমি তাদের জন্য বলেছি যাদের প্রস্তুতি ভালো না। আর যাদের প্রস্তুতি ভালো বা মডারেট, মিডিয়াম, তারা অবশ্যই পড়বা। সাহিত্যে অন্তত কোন কাজটি করা উচিত নয়? সেটা হলো কারো মনোরঞ্জন করা। সাহিত্য ছেলের হাতের খেলাও নয়, গুরুর হাতের বেতও নয়। অংশটি কোন রচনার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সাহিত্যে খেলা রচনার অন্তর্ভুক্ত। এখন না হলে সাহিত্যে খেলা পড়াচ্ছি তাই সরাসরি বলে দিচ্ছ এখানের অন্তর্গত, কিন্তু যখন এটা তোমার বইয়ে মানে যখন এটা তোমার পরীক্ষায় আসবে হঠাৎ করে, তখন তুমি কিভাবে বলবা? তখন এটা তোমার মনে রাখতে হবে। সাহিত্য অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ নয়। এই অনুভূতিটা কিরকম? অনুভূতিটা হচ্ছে জ্ঞানের বিষয়। হুম। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, কথা যেমন সত্য যে নির্জীব তারও আনন্দ নেই, সে কথাও তেমনি সত্য। আচ্ছা, উদ্দীপকে যাকে নির্জীব বলা হয়েছে সাহিত্যে খেলা প্রবন্ধে সেটা কি? সাহিত্যে খেলা প্রবন্ধে সেটা হচ্ছে শিক্ষা। উদ্দীপকে যাকে নির্জীব বলা হয়েছে সাহিত্যে খেলা প্রবন্ধে সেটা কি? সেটা হচ্ছে শিক্ষা। যেমন দেখি যার আনন্দ নেই সে নির্জীব, কথা যেমন সত্য যে নির্জীব তারও আনন্দ নেই। সো আমরা হচ্ছে এটা বলতে পারি কি যে সাহিত্যে খেলা প্রবন্ধে সেটা হচ্ছে শিক্ষা। কাব্যামৃতে অরুচি কথাটির মিনিং কি? সাহিত্যে অনীহা। কাব্যামৃতে কাব্যের যে অমৃত তাতে অরুচি ধরেছে, অনীহা ভালো লাগে না এখন ওগুলো, সাহিত্যে অনীহা। অধ্যাপক কাজী রশিদ প্রায় 12 বছর ধরে অধ্যাপনার সুবাদে সুনামের সঙ্গে ছাত্রদের রবীন্দ্র ও নজরুল সাহিত্য পড়াচ্ছেন। ক্লাসে দায়িত্ব পালনে তিনি যথেষ্ট নিষ্ঠাবান, কিন্তু সাহিত্য পড়িয়ে তিনি কোনো আনন্দ পান না। তাহলে কাজী রশিদ সম্পর্কে আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি তিনি কাব্যের রূপ দেখেছেন। এই একটা অপশন দেখে আমরা পুরো অ্যান্সারটা বের করে ফেলতে পারি। তিনি কাব্যের রূপ দেখেন নাই, এবং তিনি কাব্যের রূপ দেখেন নাই বলেই আসলে তিনি সাহিত্য নিয়ে আগ্রহী নন। তার মানে 1 হচ্ছে ভুল উত্তর। তো চলো 1 যেখানে যেখানে আছে বাদ বাদ বাদ, তা থাকেই তো খ। আমার তো আর দেখারও দরকার নাই যে 2 3-এ কি আছে, কিন্তু 2 3-এ আছে কি তিনি কাব্যের গুণ শুনেছেন, তিনি কাব্যের বিশ্লেষণে দক্ষ, যেটা সত্য। তিনি বিশ্লেষণে দক্ষ বলেই তো তিনি আসলে কাব্য রচনা করতে গিয়েছেন, সরি মানে তিনি কাব্য এগুলো শেখাতে গিয়েছেন, কিন্তু তিনি রূপ দেখেন নাই। রূপ দেখেন নাই বলেই তার কাছে ভালো লাগে নাই। একটু পানিটা আনি, হ্যাঁ একটু পানির বোতলটা বিশ্বম্বর ভাইকে। ঠিক। কাজী রশিদের মানসিকতা বিশ্লেষণ করে সাহিত্যে খেলা প্রবন্ধের আলোকে তাকে কি বলা যায়? তাকে বলা যায় তিনি কর্তব্যপরায়ণ। এখন দেখো আত্মসচেতন না, তিনি আত্মসচেতন না, তাহলে সাহিত্যের প্রতি ভালো লাগানোর চেষ্টা করেন। সাহিত্য প্রেমিক তো তিনি মোটেও নন, কারণ তিনি সাহিত্যকে ভালোবাসলে সাহিত্য প্রেমিক হতেন, তিনি সাহিত্য করছেন না, তিনি বিদ্যানুরাগী সেটা। তবে জনাব কাজী রশিদ সাহেব তিনি কর্তব্যপরায়ণ, কর্তব্যপরায়ণ বলেই তো তিনি নিজের কর্তব্যটা প্রতিপালন করছেন ঠিকঠাক।
এবারে আমরা চলে যাচ্ছি বিলাসিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতি থেকে লেখা আসা, কারণ তিনি যেহেতু বাংলা সাহিত্যের অপরাজেয় কথা সাহিত্যিক। ধরো রবীন্দ্র নজরুল থেকে প্রশ্ন আসবেই, শরৎ থেকে প্রশ্ন আসবেই, কারণ তারা বাংলা সাহিত্যে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদেরকে চেষ্টা করা হয় সকল বোর্ডেই কম বেশি তাদের চ্যাপ্টারগুলো থেকে যাতে প্রশ্ন আসে। তো শরতের মুদ্রিত প্রথম রচনা কোনটি? সেটা হলো মন্দির, রাজশাহী বোর্ডের প্রশ্ন। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় পড়তো 3rd ক্লাসে। এখন এই যে দেখো, আমি কেন বলি যে একটা অপশন থেকে বুঝতে হবে জিনিসগুলা কি। 3rd ক্লাসটা কি? আমরা কিন্তু ওই সময় জেনেছি যে পড়ানোর সময় আমি তোমাদেরকে বলেছি যে তখন ক্লাস 10 মানে হচ্ছে 1st ক্লাস, ক্লাস 9 মানে হচ্ছে 2nd ক্লাস, তো স্বাভাবিকভাবেই ক্লাস 8 মানে হচ্ছে 3rd ক্লাস। বিলাসী নামকরণের পেছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? কেন্দ্রীয় চরিত্র। আমরা জানি যে এইটার মেইন ক্যারেক্টারটার নামই তো বিলাসী। বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য এটা। সেটা হলো এটা প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়, এবং এটা প্রায় প্রতি বছরই এইচএসসিতে বোর্ডে এই প্রশ্নটা আসে, দেখা যায় কোনো না কোনো বোর্ডে। খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে, সেই থেকে অনাত্মীয়, দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত। উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি বিলাসী গল্পের কোন বিষয়ের সাথে তুলনা করার মতো? এটা হচ্ছে ন্যাড়া কর্তৃক বিলাসীকে যে রক্ষা করার চেষ্টা। ন্যাড়া কি করেছিল? ন্যাড়া হচ্ছে বিলাসীকে রক্ষা করেছিল যখন গ্রামবাসী সবাই গিয়ে অ্যাটাক দেয় ওদেরকে, এবং মাইর ধর করে রীতিমতো ঘর থেকে তাড়া করার মতো অবস্থা। কেন হচ্ছে ওই মুসলমানের, সরি কি বলি মুসলমান, কেন হচ্ছে ওই নিচু জাতের কারো হাতে সে ভাত খাইলো, এরকম আর কি, অন্ন পাপ হলো। তো এখানে কি হয়েছে? এখানে তো কাহিনীটা এমনই হয়েছে আর কি। তো উক্ত তুলনার কারণ কি? তুলনার কারণ হচ্ছে 1 এবং 2 পরস্পর অনাত্মীয় হৃদয়ের ঐশ্বর্য। আচ্ছা, আমরা একটু আবার দেখি যে খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে। কে কাকে রক্ষা করে? ইন্দ্রনাথ রক্ষা করে কাকে? শ্রীকান্তকে। অর্থাৎ শ্রীকান্ত হচ্ছে এখানে ধরলাম বিলাসী, আর ইন্দ্রনাথ হচ্ছে এখানে ন্যাড়া। তো সেই থেকে অনাত্মীয়, দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত। আচ্ছা, তো এই তুলনার কারণ কি? পরস্পর অনাত্মীয়। হ্যাঁ, তারা অনাত্মীয় ছিল। ন্যাড়া কিংবা ন্যাড়া, মৃত্যুঞ্জয় কিংবা বিলাসী কারোরই আত্মীয় ছিল না। হৃদয়ের ঐশ্বর্য, হ্যাঁ অবশ্যই হৃদয়ের ঐশ্বর্য ছিল। ন্যাড়ার হৃদয়টা অনেক বড় ছিল বলেই ওই দিন ন্যাড়া মানুষের এরকম পশুর বা পাশবিক আচরণের হাত থেকে রক্ষা করেছিল ওই দিন আমাদের বিলাসীকে। অর্ধাঙ্গী। রোকেয়া সাখাওয়াত হোসেন দক্ষতা অর্জন করেছিলেন কোন কোন ভাষায়? ইংরেজি ও বাংলা ভাষায় তিনি দক্ষতা অর্জন করেছিলেন। স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দ ব্যবহারের দাবি জানিয়েছেন কে? এটা জানিয়েছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। আমরা পড়ছি অর্ধাঙ্গী এই মুহূর্তে, যেহেতু এটাও মানে পূর্ববর্তী বছর দেখানোর আসলে সুযোগ নাই, নতুন দেখে। লেখিকা অর্ধাঙ্গী নামকরণে কি বুঝিয়েছেন? পুরুষের সমকক্ষতা। হাফেজ বলতে কাকে বোঝায়? সম্পূর্ণ কুরআন শরীফ যার মুখস্থ। এগুলো তো আসলে অনেক সহজ। এমন যে হাফিজিয়া মাদ্রাসায় পড়েছেন যিনি, অনেকে দেখা যায় এটা অ্যান্সার করে দিবা। হাফিজিয়া মাদ্রাসায় পড়লেই যে সে হাফেজ, বিষয়টা তো নাও হইতে পারে। ঠিক আছে, কুরআন যার মুখস্থ তাকেই হাফেজ বলা যায়। এখন অনেকে তো আছে যে সে কয়েক পারা পরে আর কন্টিনিউ করে নাই নানা কারণে। এখন তাহলে কি তুমি তাকে হাফেজ বলতে পারবা না? তাকে তো হাফেজ বলতে পারবা না। মানিক মিয়ার এক পুত্র ও এক কন্যা। তিনি পুত্রের প্রতি যতটা মায়া মমতা প্রদর্শন করেন, কন্যার প্রতি ততটা করেন না। পুত্রের লেখাপড়ার ব্যাপারে তিনি খুবই মনোযোগী, কিন্তু কন্যার লেখাপড়ার ব্যাপারে মোটেই আগ্রহী নন। উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? অর্ধাঙ্গী। উদ্দীপকে উল্লিখিত মায়া মমতার ব্যাপারটাকে কোন ধরনের সম্পত্তি বলে উল্লেখ করা যায়? সেটা হচ্ছে অপার্থিব সম্পত্তি। অপার্থিব সম্পত্তি। আমরা আসলে ওই প্রবন্ধের মধ্যেই এটা নিয়ে বিশদ পড়েছিলাম। শামসুল হক মাস্টারের 3 ছেলে ও 2 মেয়ে। মাস্টার সাহেব বেশিরভাগ সময়ই 3 ছেলের পড়ালেখা বিষয়ে স্ত্রীর সাথে আলোচনা করত, আর মেয়ে দুটির কথা মাঝে মাঝে জিজ্ঞাসা করত। কিন্তু 3 ছেলেই তাদের চাহিদার কথা পিতার কাছে বলতো, আদায় করত। কিন্তু মেয়ে দুটো পিতার কাছে বলতে না পেরে মায়ের কাছে আবদার করত। তাদের মা অতি কষ্টে শামসুল সাহেবকে বলে বলে কিছু টাকা তার মেয়েদের জন্য আদায় করত। এখানে রচনার কোন ভাবটি ফুটে উঠেছে? এখানে রচনার কন্যা সন্তানের প্রতি অবহেলা, পরিবারে পুত্র ও কন্যার বৈষম্য, এবং কন্যা সন্তানের প্রতি পিতার ঔদাসীন্য, এগুলো এখানে ফুটে উঠেছে। এগুলো এই জায়গাটাতে ফুটে উঠেছে।
হালিমা পড়াশোনা তেমন না করলেও বড় উচ্চ শিক্ষিত, সন্তানের প্রতি প্রগাঢ় ভালোবাসা থাকা সত্ত্বেও সে অসুস্থ সন্তানের সেবা শুশ্রূষায় যোগ্য মায়ের ভূমিকা পালন করতে পারে না, কারণ জ্ঞান বিজ্ঞানের অতি সাধারণ তথ্য তার অজানা। এখন চলো আমরা দেখি যে হালিমার সমস্যার সাথে অর্ধাঙ্গীর কোন বাক্যের মিল পাওয়া যায়। হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ, এটা না। প্রভুদের বিদ্যার গতির সীমা নেই, স্ত্রীদের বিদ্যার দৌড় বোধোদয় পর্যন্ত। কেন এটার সাথে মিলে? অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে, এটার সাথে কোনো মিলই নাই। ৩ নম্বর একদমই অপ্রাসঙ্গিক। ১ আর ২ এর সাথে মিল আছে। ১ এর সাথে মিল আছে কিছুটা, যে হস্তপদ থাকা সত্ত্বেও মানে হাত পা থাকার পরেও পুত্তলিকা, পুত্তলিকা মানে হচ্ছে ধরো যেগুলো যে কুশপুত্তলিকা দাহ করা হয় না, ধরো এই যে ডোনাল্ড ট্রাম্পের এরকম একটা মূর্তির মতো বানায় পুরাইলো, এরকম আর কি, এটাকে বলতে পারো কুশপুত্তলিকা দাহ। বা যে ককরোচ পার্টি, ধরো তারা হচ্ছে যে নরেন্দ্র মোদীর একটা এরকম পুত্তলিকা বানায় পুরাইলো, তেমন আর কি। সো এটা হচ্ছে অচেতন পদার্থ। এখন এইটার সাথে আসলে যতটা মিল আছে তার চেয়ে অনেক বেশি মিল আছে এই কথায় যে স্ত্রীদের বিদ্যার দৌড় বোধোদয় পর্যন্ত। দেখো, সে বুঝেছে যে তার মানে সন্তানরা অসুস্থ, কিন্তু সে আসলে যোগ্য ভূমিকা পালন করতে পারে না। বোধোদয় হয়, কিন্তু সে এর চেয়ে বেশি কিছু করতে পারে না, কারণ তার জ্ঞানে আর এটা নাই। এবার আমরা চলে যাচ্ছি নজরুলের যৌবনের গানে। এটা থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা। এটা থেকে যদি নাও আসে তাহলে মানে ইদার গদ্য পাঠ থেকে আসবে অথবা পদ্য পাঠ থেকে আসবেই নজরুল বা রবীন্দ্রর। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে জন্মগ্রহণ করেন। যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক কি দেখিয়েছেন? তারুণ্য এবং বার্ধক্যের মাঝে পার্থক্য দেখিয়েছেন। তারুণ্য আর বার্ধক্যের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। যৌবনের গান প্রবন্ধের বিষয়বস্তুর সঙ্গে প্রাবন্ধিকের কিসের মিল রয়েছে? সেটা হচ্ছে বিদ্রোহী কবিসত্তার মিল রয়েছে। যৌবনের গান প্রবন্ধের বিষয়বস্তুর সঙ্গে প্রাবন্ধিকের বিদ্রোহী কবিসত্তার মিল রয়েছে। দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করা যৌবনের কেমন রূপ? এটা হচ্ছে যৌবনের মাতৃরূপ। মৌ সবসময় সত্য কথা বলে, মুখের ওপর সত্য কথা বলার জন্য সবাই তাকে ঠোঁট কাটা বলে ডাকে। ওরে আচরণের জন্য অনেকেই বিব্রত হয়। এ ব্যাপারে তাকে জানালে সে বলে, সত্য আমি বলবই, কারো ভালো লাগলেও বলবো, না লাগলেও বলবো। আচ্ছা, সো উদ্দীপকের মৌ ও যৌবনের গান প্রবন্ধের মধ্যে কোন অভিন্ন চেতনা প্রতিফলিত হয়েছে? আপোষহীনতা, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে সে আপোষ করবে না, এমন। সো মৌ সব, তারপরে দেখি যে উদ্দীপকের মৌয়ের দৃষ্টিভঙ্গির সঙ্গে যৌবনের গান প্রবন্ধের কার দৃষ্টিভঙ্গির মিল রয়েছে? এটা হচ্ছে কবির দৃষ্টিভঙ্গির মিল রয়েছে। নাম কি ভাই আপনার? নরোত্তম পালিত। সত্যি গতবারের শিখারি গাছের বন্যায় দেখলাম কি সাংঘাতিক পরিশ্রম করেছেন, এবার পাথরঘাটার ভূমিকম্পে আশ্রয়হীন মানুষগুলোকে যেভাবে সাহায্য করলেন, আপনি নরে উত্তম। নরে উত্তম মানে হচ্ছে আপনি নর, মানে মানুষের মধ্যে উত্তম, শ্রেষ্ঠ। সো নরোত্তম যৌবনগান প্রবন্ধে বর্ণিত যে বৈশিষ্ট্যটা বহন করে সেটা মাতৃরূপের বৈশিষ্ট্য সে বহন করে। তারপরে নরোত্তমের কোন গুণটা প্রকাশ পায় যৌবনের গান প্রবন্ধে উল্লেখিত? মহামানবের গুণ, মহাত্মার গুণ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি জীবন ও বৃক্ষতে। নীরব ভাষায় বৃক্ষ আমাদের কিসের গান শোনায়? যেহেতু আগে এসেছিল তো এবার দিচ্ছি সার্থকতার গান শোনায়। তো বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে কোন নামটি যুক্ত? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি 3 স্টার দিয়ে দিলাম। মোতাহের হোসেন চৌধুরী বুদ্ধি মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এবং এটা কিন্তু মানে বেশ অনেকবার এটা এসেছে বলা যায় মানে এমসিকিউতে। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি। একটু বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি কিভাবে? বৃক্ষকে অনুসরণ ও অনুকরণ করে। আচ্ছা, জীবন ও বৃক্ষ প্রবন্ধে সজীবতা ও সার্থকতা জীবন্ত দৃষ্টান্ত হিসেবে কিসের উল্লেখ রয়েছে? বৃক্ষের উল্লেখ রয়েছে। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্য দান, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। আচ্ছা, এটা জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন দিকটাকে ইঙ্গিত করে? ত্যাগের দিকটিকে ইঙ্গিত করে। তারপরে আমরা দেখি যে উদ্দীপকে নেলসন ম্যান্ডেলার সত্তায় বিদ্রোহী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? এটা আসলে বিদ্রোহী কবিতাটা এখানে ভুলে চলে এসেছে। এটা বিদ্রোহী কবিতা নয়, এটা হচ্ছে বিদ্রোহী লেখাটা ভুলে চলে এসেছে। বিদ্রোহী কবিতা নয়, এটা হচ্ছে জীবন ও বৃক্ষ কবিতা। এটা হচ্ছে অপরের অনিষ্ট সাধনে আর হচ্ছে স্বার্থপরতায়।
সত্তায় বিদ্রোহী কবিতা, আচ্ছা আচ্ছা, আমরা এই ইয়েটা আমরা এটা একটু স্কিপ করি, এই প্রশ্নটাতে একটু ভুল আছে, সমস্যা নেই, অন্য আর অনেক প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। স্কুল শিক্ষক দীপক বাবু জ্ঞান চর্চা করে নিজেকে সমৃদ্ধ করে তুলেছেন, অপরদিকে সেই জ্ঞান শিক্ষার্থীর মাঝে বিলিয়ে দিয়ে আলোকিত করছেন তাদের জীবন। তো সেই দীপক বাবুর জ্ঞান চর্চা জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন বিষয়ের ইঙ্গিত বহন করে? বৃক্ষের ফুলে ফলে পরিপূর্ণ হওয়ার যে বিষয় সেটাকে বহন করে। স্কুল শিক্ষক দীপক বাবু জ্ঞান চর্চা করে নিজেকে সমৃদ্ধ করে তুলেছেন, অপরদিকে সে জ্ঞান শিক্ষার্থীর মাঝে বিলিয়ে দিয়ে আলোকিত করছেন তাদের জীবন। তো জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন ভূমিকায় তাকে দেখা যাচ্ছে? প্রাপ্তি এবং দানে। এবারে আমরা চলে যাচ্ছি গন্তব্য কাবুলে, তার আগে আমি একটু পানি পান করে নেই, আমাকে একটু সময় দাও। আমি একটু একটা ব্রেক নিব ছোট্ট, সব গদ্যগুলো শেষ করার পরে। সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন? জার্মানির বোন ইউনিভার্সিটি, বোন বিশ্ববিদ্যালয় থেকে। আমরা এই চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা অনেকটা 50-50-র মতো, এটা বেশিরভাগ সময় দেখা যায় আসে না, আবার অনেক সময় কিন্তু এটা এসে পড়ে, এটা থেকে সৃজনশীল। সো কোথায় দক্কা দুর্গকে, মানে এটা আমি শুধু ওভারঅল শুধু এই চ্যাপ্টারটা নিয়ে বলছি না, সৈয়দ মুজতবা আলীর যেহেতু দেশে বিদেশে থেকে অনেকগুলো আছে লেখা বিভিন্ন ক্লাসে, তো সৈয়দ মুজতবা আলীর চ্যাপ্টারগুলো হচ্ছে কখনো কখনো আসে, কখনো কখনো আসে না, তাই গুরুত্ব দেওয়াটা খুব দরকার, ঠাস করে চলে আসতে পারে এবং এগুলো ইজি অনেক। কোথায় দক্কা দুর্গকে অবান্তর বলে মনে হলো? মরু প্রান্তরে। সিম্পলি জ্ঞানমূলক এগুলা। কি দিয়ে দক্কা দুর্গের উঁচু দেওয়াল গড়ে তোলা হয়েছে? মাটি আর খড় মিশিয়ে। এক সারি গর্ত রয়েছে কোথায়? দুর্গের দেওয়ালের উপরে। দুর্গের লোক বাইরের শত্রুকে গুলি করতে পারে কিভাবে? গর্তের ভিতরে বন্দুকের নল গলিয়ে। সর্দারজি গাড়ি দাঁড় করালেন কেন? টায়ার ফেঁসে যাওয়ায়। শাহেদ ছুটি কাটাতে বান্দরবান যান, সেখানে যে কদিন থাকবেন সেই কদিনের জন্য একটি গাড়ি রিজার্ভ করেন যেন নীলগিরি নীলাচল সহ সব জায়গায় ঘুরে দেখতে পারেন। যাওয়ার পরদিন সকালে তিনি গাড়ি নিয়ে বের হন নীলগিরির উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছানোর আগেই গাড়ির ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। ড্রাইভার অনেক খুঁজে একজন মেকানিক এনে গাড়ি সারিয়ে তোলে, তারপর যাত্রা শুরু করে। তো শাহেদের বান্দরবানে যাওয়ার সাথে গন্তব্য কাবুল রচনার কোন ঘটনার সাযুজ্য রয়েছে? সাযুজ্য মানে কি? সাযুজ্য মানে হচ্ছে মিল, এটা হচ্ছে জালালাবাদ যাওয়ার ঘটনায়। তো তারপরে উদ্দীপক ও গন্তব্য কাবুল উভয় স্থানে যাত্রাপথে বিঘ্ন ঘটে কেন? রাস্তা খারাপ হয়। ঠিক আছে, যদিও এখানে আসলে কিন্তু সরাসরি রাস্তা খারাপের কথাটা উল্লেখ নাই, তাই আমি যদি বলি যে গাড়ির ইঞ্জিনের সমস্যা দেখা দেয়, ড্রাইভার অনেক খুঁজে একজন মেকানিক নিয়ে গাড়ি সারিয়ে তোলে, তারপর যাত্রা শুরু করে, তাই আমরা বলতে পারি এখানে উদ্দীপক উভয় স্থানে যাত্রাপথে বিঘ্ন ঘটার কারণ হচ্ছে রাস্তা খারাপ হওয়ায় আমি বলবো না, এখানে আমরা বলতে পারি রাস্তা খারাপ হওয়ায় উত্তরটা যতটুকু শুদ্ধ, আমরা যদি অনেক জায়গাতে এটা পাই, তার চেয়ে গাড়ি খারাপ হয় এই উত্তরটা হচ্ছে আরো বেশি কারেক্ট এটার চেয়ে। তার কারণ হচ্ছে গাড়িটা দুইটা জায়গাতেই সমস্যা দেখা দিয়েছে, আর এখানে উদ্দীপকে তো আসলে রাস্তা খারাপ নিয়ে খুব বেশি কিছু বলে নাই বা তেমন কিছুই বলেন নাই আর কি। এবার আমরা মাসি পিসিতে চলে যাচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে মানিকের লেখা, আর মানিকের লেখা থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। দিবারাত্রির কাব্য কি জাতীয় রচনা? এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের খুব বিখ্যাত একটা উপন্যাস। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সে একটি বউ, বউটি হচ্ছে আলহাদি। কারণ এই পুরো কাহিনীটাই আমরা দেখি কাকে নিয়ে? আলহাদিকে নিয়ে আর মাসি পিসিকে নিয়ে। বিলাসী কোথার থেকে আইবো হেনে, কিন্তু বিলাসী না, ওসব একরকম ছেড়ে দিয়েছে জগলু। কে এটা? এখানে যোগু, যোগু, এখানে যজ্ঞ লেখা হয়ে গেছে, এটা যোগু হবে আর কি। এখানে ওসব বলতে কি বোঝানো হয়েছে? হচ্ছে যে নেশা পানি করতো আর কি ওগুলা, ঠিক আছে, সো নেশা করা। মাসি পিসির মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণে কি? মানে দুজনে মিল, তাদের বয়স ও অবস্থা এক, তাই তারা ঐকান্তিক, খুব মেলামেশা। বয়স ও অবস্থা এক, বয়স এরকম এবং একই সাথে দুজনই বিধবা। হ্যাঁ। গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি? আলহাদির দায়িত্ব কাঁধে পড়ায় গভীর ভাব গড়ে ওঠে। আচ্ছা, কারণে অকারণে বউকে প্রহার করা তাহেরের অভ্যেস। নির্যাতন সইতে না পেরে তার বউ আত্মহত্যা করে। তাহের পুনরায় বিয়ে করে এবং আবারও স্ত্রীর উপর অত্যাচার শুরু করে। মাসি পিসি গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ দিককে নারী নির্যাতন। ওখানে এই কাজটা কে করতো? ওখানে এই কাজটা করতো আলহাদির হাজবেন্ড যোগু, এবং ও যখন আলহাদিকে মারতো সে একদম পশুর মতো পিটাইতো।
তাহের মাসিপিসি গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? যোগু। আমি অলরেডি কিন্তু এটা বলেছি। এখানে দেখো বলতে বলতে চলে আসলো, দেখছো? তাহলে কেন বলি যে একটা অবজেক্টিভ ঠিকঠাক পড়লে ওইখান থেকে আরো 5টা অ্যান্সার করা যায়। কপিল দাস মুর্মুর শেষ কাজ। সো শওকত আলী কত সালে জন্মগ্রহণ করেন? 1936। ভাতের পাশে কি পেয়ে কপিল দাস খুশি হয়ে যায়? পোড়া মাংস। কার প্রশ্ন শুনে কপিল দাস সজাগ হয়? নাতির। কোথায় এক সময় বাঘ ছিল? সবই জ্ঞানমূলক। প্রাণনগরের জঙ্গলে। আহ, এখানে আমি অভিন্ন তথ্য ভিত্তিক একটা দিয়েছি, একটু পড়ি আমরা, আসো। কপিল দাস মুর্মুর সাথে এখানে মিলটা কোথায়? এখানে মিলটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ এবং একতা দিয়ে। আচ্ছা, উদ্দীপকের কৃষক সৈন্যদের প্রতিনিধি কারা? মোড়লরা। সাঁওতালদের সাদৃশ্য কোথায়? সাদৃশ্য হচ্ছে সংগ্রামী জীবনযাপন এবং শোষণের শিকার হওয়ার ক্ষেত্রে। অন্যায়ের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ নিয়ে তো কিছুই বলা হয় নাই, তাই 3 যেখানে যেখানে আছে সব বাদ। তাহলে থাকেই শুধু ওইটা, ক। জমির মালিক কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? বিনোদ মিস্ত্রি, যেটা কপিল দাস মুর্মুতে আমরা পাই। কপিল দাস মুর্মুটা আমি পার্সোনালি অ্যান্সার করতে ডিসকারেজ করি স্টুডেন্টদেরকে। যদি তুমি ঠিকঠাক বোঝো তাহলে ওটা অ্যান্সার কইরো। প্রথমত খুবই বোরিং গল্পটা, দ্বিতীয়ত হচ্ছে ভেতরে লেখাগুলো নিয়ে, সিকোয়েন্স নিয়ে এবং অনেক অপ্রচলিত শব্দ আছে, তো অনেক শিক্ষার্থী একটু আটকে যায়। তাই আমি পার্সোনালি বলি, যদি ভালো মতো প্রিপারেশন নাও, অ্যান্সার করতে পারো, এলস কপিল দাস মুর্মুর এই চ্যাপ্টারটাকে স্কিপ করার চেষ্টা করবা সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে। রেইনকোট। তো মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, এটা কার উক্তি? দোকানদারের উক্তি। মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? অস্ত্র। সবই তো নর্মাল হয়ে আসছে, এই বাক্যে কি প্রকাশিত হয়েছে? ব্যঙ্গ। উর্দুর প্রফেসরের নাম কি ছিল? আকবর সাজিদ। নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গিয়েছিল? মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায়। রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? মৌসুমী জলবায়ু। কেন তুলনা করে? তার কারণ হচ্ছে হিটলারের যে বাহিনী সেটা হচ্ছে রাশিয়ান আর্মির কাছে গিয়ে পরাজিত হয়, কারণ ওখানের ভয়ঙ্কর ঠান্ডায়। তো বাংলাদেশে হচ্ছে মৌসুমী জলবায়ু, এখানে যে বৃষ্টি পড়ে ওটার কথা বলছিল। বায়ান্ন একটু পড়ো উদ্দীপকটা। রায়হান এখানে রেইনকোট গল্পের নুরুল হুদা চরিত্রটার প্রতিনিধি। উদ্দীপকের ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়টাকে ইঙ্গিত করে? সেটা করে হচ্ছে সুপ্ত চেতনার জাগরণ আর ভয়কে জয় করা। আত্মত্যাগের মহিমা সম্পর্কিত কিছু এখানে আসলে নাই। এবারে আমরা নেকলেস পড়ি। নেকলেস গল্পের মূল গল্পকারের পুরো নাম হচ্ছে হেনরি অ্যালবার্ট গিদা মাপোসা। গিদা মাপোসা, এভাবে এটা উচ্চারিত হয়, কারণ কারণ উনি তো ইংরেজ না বা আমেরিকান না, তার ভাষা ইংরেজি না, তার নামটা ওইভাবে লেখা হয়। গিদা মোপাসা কত সালে মৃত্যুবরণ করেন? 1893। মাদাম লুইসেলের শারীরিক অবস্থার পতন ঘটার মূল কারণ কি থাকে? কঠোর পরিশ্রম। নেকলেসের মূল্য কত ছিল? 500 ফ্রাঁ। স্যাটিন কি? স্যার, যে মসৃণ রেশমি বস্ত্র, এখনো তো পাওয়া যায়, স্যাটিনের কাপড় তো মানুষ পরে। কোথায় এই বৈপরীত্য হয়েছে? পারস্পরিক সহযোগিতায় আর সহানুভূতি প্রকাশে। স্বামীর ধনৈশ্বর্যে মুগ্ধ নিরক্ষর সুন্দরী সালমা নিয়ত নতুন স্বপ্নের জাল বনে, প্রতিনিয়ত। স্বামীর কাছে তার বায়নার শেষ নেই। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করলে শিশু সন্তান সহ সালমা দিশেহারা হয়ে যায়। নেকলেস গল্পের মাতিলদার মিল আছে কোথায়? সচ্ছলতাতে। ঠিক আছে। নেকলেস গল্পের কোন বৈশিষ্ট্য উদ্দীপকের প্রতিবিম্ব? অপরিণামদর্শিতা, অর্থাৎ না বুঝে একটা কাজ করলে কি হয়। তো এই যে দিশেহারা হয়, এটা যেমন আমরা ওই একই বিষয় হচ্ছে আমাদের গল্পেও দেখি আর কি, নেকলেস গল্পেও আমরা দেখি।
এবার আমরা কবিতাতে যাব, তার আগে আমি একটু ছোট্ট একটা বিরতি নিব। বিরতির পর আমি আসছি আবারও কবিতায় ফিরে। কবিতা পার্ট থেকে আমরা আবার স্টার্ট করছি। প্রথমে আছে ঋতু বর্ণন আলাওলের। কবি আলাওল জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? শুরু হলো একটা জ্ঞানমূলক দিয়ে, আনুমানিক 1607 খ্রিস্টাব্দে। সো ঋতুবর্ণন কবিতায় কি দেখে বড়ই কৌতুক জাগে? নবীন খঞ্জন। ঋতুবর্ণন কবিতায় শরৎ ঋতু কিভাবে প্রকৃতিতে প্রবেশ করে? সব এখানে জ্ঞানমূলক। নির্মল আকাশে। ঋতুবর্ণন কবিতায় যামিনী দম্পতির মনে কি উপজিত হয়? দুঃখ উপজিত হয়। কুসুমিত কিংশুক সঘন বন লাল, এখানে কিংশুক বলতে কি বোঝানো হয়েছে? পলাশ ফুল বোঝানো হয়েছে। ঋতুবর্ণন কবিতায় বনস্পতি গাছগুলো কেমন? মুকুলিত। মলয়া সমীর কিসের পদাতি? কামের পদাতি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়। উদ্দীপকে ঋতুবর্ণন কবিতার যে দিকটি বিদ্যমান, মানব মন ও প্রকৃতির একাত্মতা, এটা বিদ্যমান এখানে, এবং মানব মনের সঙ্গে আবহাওয়ার যে গভীর যোগসূত্র, এটাও এখানে বিদ্যমান। এবারে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ থেকে কিছু প্র্যাকটিস করব। সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। নিজেকে দাস বলার পেছনে মেঘনাদের কোন মনোভাবটি এখানে ক্রিয়াশীল? মেঘনাদের বিনয় এখানে ক্রিয়াশীল। মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি। এখানে রথিকে, রথি হচ্ছে বিভীষণ, এখানে বিভীষণকে সে রথি বলে সম্বোধন করেছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রাবণ অনুজ বলতে কাকে বোঝানো হয়েছে? রাবণ অনুজ বলতে বোঝানো হয়েছে বিভীষণকে, ছোট ভাই। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা, উদ্ধৃতিতে নিজ কর্ম দোষ কোন প্রসঙ্গে ব্যবহৃত? এখানে সীতাকে অপহরণ, এটার কথা এই জায়গাতে বলা হয়েছে নিজ কর্ম দোষ। কার অপর নাম সৌমিত্রী? লক্ষণের অপর নাম সৌমিত্রী। এখানে আসলে বিভীষণের প্রতি মেঘনাদের প্রচুর তথ্য, এগুলো মুখস্থ রাখা ছাড়া আর কোনো পথ নাই। কবিতাটা যখন আমি শিক্ষতে ক্লাসে পড়িয়েছিলাম, তখন কিন্তু আমি এটার অক্ষরে অক্ষরে প্রতিটা জিনিসকে আমি ব্যাখ্যা এবং বর্ণনা দিয়েছিলাম। তাই এটাও যে বললাম, এটা আসলে মনে রাখা ছাড়া এখানে কোনো অল্টারনেটিভ নাই। কত সালে মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে নামের পূর্বে মাইকেল শব্দটি যোগ করেন? তিনি এটি করেন 1843 সালে। হ্যাঁ। সো পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে অংশ নেয় লতিফ। দেশকে স্বাধীন করে তবেই ঘরে ফিরবে এই প্রত্যয় নিয়ে যুদ্ধ করে যায় লতিফ। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, ঠিক সে সময় উজিরপুরের পাকিস্তানি ক্যাম্পে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিল লতিফরা। তথ্যটি রাজাকার নিজামুদ্দিন হানাদার বাহিনীকে জানিয়ে দিলে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় লতিফরা শহীদ হয়। তো এই নিজামুদ্দিন বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশের কোন চরিত্রের প্রতিরূপ? এটা অবশ্যই বিভীষণের, কারণ আমরা যদি বারবার ঘরের শত্রু বিভীষণ, একটা কথাও আছে বাংলায়। সো এখানে আসলে বিভীষণ কি করেছে? বিভীষণের প্রতি মেঘনাদ, এই কনভারসেশনটা আসলে কি হচ্ছে? মেঘনাদ হচ্ছে ভাতিজা, আর বিভীষণকে, বিভীষণ হচ্ছে চাচা। সো এখানে সে হচ্ছে মানে নিজে একটা বিশ্বাসঘাতকতা করেছে বলেই হচ্ছে এখানে তাকে এত কথা বলে। ওই কনভারসেশনটাই তো আসলে আমাদের কবিতাটা। এই জন্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই উদ্দীপকের নিজামুদ্দিন এই রাজাকারের সাথে তুলনা আসে কার? বিভীষণের। হ্যাঁ। তারপরে কবিতাংশে কোন বিষয়টি প্রবলভাবে প্রকাশিত হয়? মাতৃভূমির প্রতি ভালোবাসা। হ্যাঁ। সোনার তরীতে চলে যাই এবার, এটা থেকে তো প্রশ্ন আসবেই, দ্যাটস ফর শিওর। প্রথম কাব্যগ্রন্থের নাম কি রবি ঠাকুরের? সেটা হচ্ছে বনফুল। এই যে দেখো, একটা এমসিকিউ থেকে কিভাবে অনেকগুলো তথ্য জেনে নেওয়া যায়। তিনি কত বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থ রচনা করেন? তিনি 15 বছর বয়সে এই বনফুল কাব্যগ্রন্থ রচনা করেন। হ্যাঁ। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? আচ্ছা, আমাদের এখানে না কেন যেন বারবার এই পংক্তির ফন্টটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সবগুলোতেই ভুল এসেছে, তাই আমি একবার লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। হ্যাঁ, পংক্তি বানানটাকে এভাবে লেখা হয়, কিন্তু এইখানে আসলে একটা উদ্ভট একটা কিছু উঠে আর কি। আচ্ছা, সো আমারই সোনার ধানে গিয়েছে ভরি। আচ্ছা, সোনার তরী কবিতা কবির আক্ষেপ নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? এটা ছিল যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এখন বলা যায় যে এইটাতে কেন আক্ষেপ প্রকাশ পেয়েছে, অন্যগুলোতে কেন আক্ষেপ প্রকাশ পায় নাই? আমার সোনার ধান গিয়েছে বলে এখানে আক্ষেপের কিছু নাই। এখন আমারে লহ করুণা করে, তাকে তো এখানে অনুরোধ করছে বা অনুনয় বিনয় করছে, এখানে তো আক্ষেপের কিছু নাই। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এটা একটা সাধারণ বাক্য, বলতে একটা বিবৃতিমূলক বাক্য এখানে, কিন্তু
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই জায়গাতে আমরা তার একটা আক্ষেপ দেখতে পাই যে তিনি আক্ষেপ করে বলছেন যে তার যা ছিল সবই সোনার তরী নিয়ে গেল। ক্ষুরধারা বলতে কি বোঝানো হচ্ছে? ভরা নদী ক্ষুরধারা খর পরশা। ক্ষুরধারা বলতে খুরের মতো ধারালো বোঝানো হচ্ছে। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে এখানে কবিকে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? সোনার ধান বলতে বোঝানো হয়েছে সৃষ্টি সম্ভার। অনেকেই বলতে পারো মহাকাল, তাহলে এখানে কি? এখানে হচ্ছে ওই নৌকাটা হচ্ছে মহাকালের প্রতীক। এখানে সোনার ধান তো আসলে মহাকালের প্রতীক নয়, বরং সৃষ্টি সম্ভার। কারণ সেই কৃষক যিনি হচ্ছেন এত ধান কাটলেন, মানে তার ফলানো ধান সেগুলো তিনি কাটলেন এবং সেগুলো তিনি মহাকালের কাছে তুলে দিলেন। তো রবীন্দ্রনাথকেও যদি বলি, তিনি নিজে সারা জীবনভর অনেক কিছু সৃষ্টি করলেন, সেগুলো মহাকালের হাতে তুলে দিয়ে তিনি নিজেই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। গভীর হতে আরো গভীরে, শূন্যতার অতল থেকে আরো অতলে, নিশ্ছিদ্র অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারে, কেউ নেই, কোথাও নেই। এই শেষ পংক্তির সাথে সোনার তরী কবিতার কোন ভাবের মিল আছে? কবির যে নিঃসঙ্গতা, সেটার মিল আছে। এখানে তো বোঝাই যাচ্ছে কৃষকের উৎকণ্ঠা, সংশয়, মৃত্যুচিন্তা, এগুলোর কিছুই তো নেই এখানে। আচ্ছা, সো কুলে এখানে মানে সোনার তরী কবিতায় উক্ত ভাব প্রকাশ পেয়েছে কোন পংক্তিতে? কেউ নেই, কোথাও নেই, সেটা কিভাবে? শূন্য নদীর তীরে রহিনপুরী। দুই, দুই ফর শিওর, দুই আছে, দুই প্রকাশ পাইছে। তার মানে যেটার মধ্যে দুই নাই ওইটা বাদ। তার মানে গ হচ্ছে আমি ফার্স্টেই বাদ দিয়ে দিতে পারি। আর কি? পরপারে দেখিয়াকা তরু ছায়া মসিমাখা। পরপার নিয়ে এখানে কোনো কথা বলা হয় নাই, কিন্তু তিনি যে একা পড়ে রয়েছেন এটা নিয়ে কথা বলা হয়েছে। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 1 ও 2। এবারে আমরা বিদ্রোহী কবিতা নিয়ে কথা বলবো, এটা নিয়ে একটু পড়বো। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই পংক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে? এই পংক্তির মাধ্যমে বোঝানো হয়েছে যে কবির কোনো পরোয়া নেই। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? ঐতিহাসিক চরিত্র হচ্ছে এখানে চেঙ্গিস। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি। মম মানে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। চরণটিতে প্রকাশ পেয়েছে প্রেম এবং দ্রোহ। নিচের কোন চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন? এখানে আমরা দেখতে পাই ধূর্যটি, পিনাকপানি, রুদ্র, বারবার এখানে ভগবান শিবের কথা বলা হচ্ছে। তো ধর্মরাজ তখন হচ্ছে আবার অন্য একজনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ধর্মরাজের দণ্ড যমরাজ। সো এখানে হচ্ছে ক, খ এবং ঘ একই চরিত্রকে নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের গতে একটা ভিন্ন চরিত্রকে নিয়ে কথা বলা হচ্ছে। কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিত হবে না বলে বিদ্রোহী কবিতায় কবির ভাব কামনা উৎপীড়িতের ক্রন্দন রোল। আচ্ছা, বিদ্রোহী কবিতার রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কত সালে? 2020 সালে। আমার পানির বোতলটা একটু বিশ্বম্ভর। হ্যাঁ। বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? নিপীড়িত মানবতার জন্য তিনি অশান্ত হয়ে উঠেছেন। আচ্ছা, কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। এই উদ্দীপক ও উক্ত কবিতার মূল চেতনা কি? মূল চেতনা হচ্ছে, প্রথম হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। অবশ্যই এখানে অন্যায়ের প্রতিবাদ আছে। যত তালা দেওয়া দরজা আছে, সকল ভজনালয় মানে যেখানে ইবাদত চলে, সেখানে তো তালা দিয়ে রাখার জায়গা না, ভাঙ এটা। এটার অত্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহের কথাও তিনি এখানে বলেছেন। কিন্তু এখানে কি নির্যাতিতের কোনো আর্তচিৎকার আমরা শুনতে পাচ্ছি? তোমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে বা একটা কমন কনফিউশন হচ্ছে যে তোমরা নাকি এগুলো অ্যান্সার করতে গেলেই তোমাদের মনে হয় যে 1, 2 ও 3 সবগুলোই অ্যান্সার হবে। সবগুলো কিভাবে অ্যান্সার হবে? তুমি যদি প্রশ্নটা ঠিকঠাক বোঝো এবং উত্তরটাকে যদি তুমি দেখো যে আসলেই কি সেটা প্রশ্নের সাথে যায় কিনা, তাহলে তুমি নিজেই পরীক্ষায় বুঝে যাবা যে 1, 2, 3 তিনটা কেমনে। হ্যাঁ, তিনটা তো অনেকগুলোর অ্যান্সার তিনটা হইতে পারে, কিন্তু সবসময় তিনটা কিভাবে অ্যান্সার হবে? সবসময় তিনটা অ্যান্সার হইতে পারে না। এখানে নির্যাতিতের আর্তচিৎকার নিয়ে কোথায় আছে? হ্যাঁ, নির্যাতিতরা কেউ নির্যাতিত হচ্ছে এমন তো না, বরং একটা বিদ্রোহী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এমন একটা সত্তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সুচেতনা। আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবিকে জীবনানন্দ দাশ। বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1942-এ। কবির মতে কোথায় নির্জনতা আছে? দারুচিনি বনানীর ফাঁকে।
প্রাণহীন বিবর্ণ নগরে আমি যেন নির্জন দূরতর দ্বীপ, এই চরণদ্বয় পাঠ্য বইয়ের কোন কবিতাকে নির্দেশ করে? সুচেতনা। সুচেতনা কবিতায় কবি প্রাণ কোথায় ঘুরেছে? সুচেতনা কবিতায় কবি প্রাণ ঘুরেছে ঘন কুয়াশায়। জীবনানন্দ দাশ দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতার কথা বলেছেন কেন? সুচেতনা নাগরিক সভ্যতায় দুর্লভ বলে। সুচেতনা নাগরিক সভ্যতায় দুর্লভ বলে। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথ চাওয়া অবিরাম। উদ্দীপকটি কোন চেতনার দিক থেকে সুচেতনা কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আশাবাদী চেতনার দিক থেকে সুচেতনা কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এবারে আসি যে আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথ চাওয়া অবিরাম। কবিতার যে চরণে উক্ত চেতনার প্রকাশ ঘটেছে? এটার প্রকাশ ঘটেছে শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়, আর এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। কারণ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে তবু পথ চাওয়া অবিরাম, মানে দিন যতই খারাপ হোক না কেন এরপরেও আমরা ভালো সময়ের অপেক্ষায় কিন্তু আছি, এবং শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। হ্যাঁ, বুঝলাম যে খারাপের পরে ভালো আসে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, এবং আমরা এভাবে এগিয়ে যেতে থাকলেই পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে। 1 ও 3 হচ্ছে এখানে অ্যান্সার। সুচেতনা কবিতার এটা প্রকাশ পেয়েছে এখানে। কবি জসিমউদ্দিনের প্রতিদান, বানানটা এখানে একটু ভুল এসেছে, বানানটা আমরা একটু ঠিক মতো লিখবো। হ্যাঁ, এটা তো আর বানান তো আর এমসিকিউতে লাগবে না, আমি এটা সিকিউর জন্য দেখায় রাখলাম। জসিমউদ্দিন, এটা হচ্ছে শুদ্ধ বানান। কবি সাহিত্যিকের নামের বানান অক্ষরে অক্ষরে ঠিক লিখতে হয়। এটা শুধু কবি সাহিত্যিক না, যে কোনো মানুষের নামের বানান এভাবে লিখেছেন জসিমউদ্দিন, নিজের নামের বানান। 1903 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন? যে কবির ঘর ভেঙেছে কবি তার ঘর বাঁধেন। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। পংক্তিতে কি বোঝানো হয়েছে দেখো তো তোমরা, কি মনে হয় তোমাদের কাছে? চলো আমরা একে একে ঘ থেকে নিচ থেকে একটা একটা করে অপশন দেখি। আত্মতৃপ্তি, এখানে আত্মতৃপ্তির কিছু নাই। আন্তরিকতা, হ্যাঁ কিছুটা আন্তরিকতা দেখিয়েছেন। মানবপ্রীতি, না মানবপ্রীতি এখানে আসলে মুখ্য উদ্দেশ্য না। আন্তরিকতা আছে, কিন্তু এর চেয়ে আরো ভালো হয় ক্ষমাশীলতা। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, অর্থাৎ যে আমার সাথে অন্যায় করেছে আমি তাকে ক্ষমা করে তার সাথে ভালো কিছু করি। ঠিক আছে, এর মানবপ্রীতি ভুল দেওয়া। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, এটা হবে হচ্ছে ক্ষমাশীলতা। এর অ্যান্সার মানবপ্রীতি নয়, এর অ্যান্সার হবে ক্ষমাশীলতা। প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন? কবি স্বয়ং, কবি নিজেই পথের বিভাগী হয়েছেন। হ্যাঁ। ইব্রাহিমের ঘর পুড়িয়ে দেয় অজয়, ইব্রাহিমও তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। একদিন সুযোগ বুঝে সেও অজয়ের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। তো এখানে উদ্দীপকের সঙ্গে প্রতিদান কবিতার কার বৈসাদৃশ্য রয়েছে? সাদৃশ্য মানে মিল, তো বৈসাদৃশ্য মানে কি, মানে অমিল রয়েছে, কবির অমিল রয়েছে এখানে। আচ্ছা, তো তারপরে দেখতে পাই যে উদ্দীপকের ইব্রাহিম একজন কি, প্রতিদান কবিতার সাপেক্ষে যদি বলি সেটা হচ্ছে অমানবিক মানুষ, আর হলো গিয়ে অসহিষ্ণু মানুষ। অসৎ মানুষের কিছু আসলে এখানে তো ডিরেক্ট আসে না, এখানে অসৎ তো অন্য বিষয়, অসত্যের মতো কিছু করে নাই তিনি, সে যেটা করেছে অমানবিক এবং অসহিষ্ণু। হ্যাঁ। আচ্ছা, গরিবের মেয়ে পিয়ারি একদিন আশ্রয়, যশোর বোর্ডের আসা প্রশ্ন, আশ্রয় খুঁজেছিল ধনীর দুলাল অজেনের মধ্যে, অজেন তার মূল্য দেয়নি। হারিয়ে যাওয়া পিয়ারি একদিন দেখতে পায় করোনা আক্রান্ত অজেন একাকী পড়ে আছে হাসপাতালের বিছানায়। সুখের দিনে চারপাশ ঘিরে থাকতো যারা, তারা কেউ কাছে নেই। দিনরাত সেবা দিয়ে পিয়ারি অজেনকে সুস্থ করে তোলে। অতীতে অবজ্ঞা অবহেলার কথা তার একবারও মনে পড়েনি। তো উদ্দীপকের বিষয়বস্তু কোন রচনার সাথে? অফকোর্স প্রতিদান। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। সো আমাদের এই রিলেটেড যাই আসুক না কেন, যেখানে কোনো অকৃতজ্ঞতাকে কৃতজ্ঞতা দিয়ে রিপ্লেস করা হচ্ছে, বা যে আমার প্রতি খারাপ কিছু করেছে তার সাথে আমি আরো ভালো কিছু করছি, সেটা হচ্ছে সবই চলে যাবে প্রতিদান কবিতার অংশ। তারপরে আমরা দেখি যে ওই একই উক্ত সাদৃশ্যের কারণ কি প্রতিদান কবিতার সাথে সাদৃশ্যের? একটা হচ্ছে সমৃদ্ধ হৃদয় বৃত্তি, অবশ্যই এটার মিল রয়েছে। খুব বড় মনের উভয়ের অসহায়ত্ব,
এইটা তো কোনোভাবেই না। আচ্ছা, নির্মোহ ঔদার্য মানে কোনো কিছুতে সে মোহগ্রস্ত না, অনেক বেশি উদার। আচ্ছা, উভয়ের অসহায়ত্ব, প্রথমে এই পয়েন্টটা হচ্ছে বাদ, উভয়ের অসহায়ত্ব। এখানে তো আসলে অসহায় হিসেবে আমরা দেখছি পিয়ারিকে, তো আমরা অসহায় হিসেবে দেখছি না, বরং আমরা অজেনকে অসহায় হিসেবে দেখছি। তার মানে 2 নম্বর পয়েন্টটা বাদ। তাহলে 2 যেখানে যেখানে আছে আগেই প্রসেস অফ এলিমিনেশন করে বা পিওই বা প্রসেস অফ এলিমিনেশনকে অ্যাগ্রেসিভলি এইভাবে করে করে বাদ দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তাহারই পরে মনে। ওগো কবি অভিমান করেছ কি তাই? কবির অভিমানের কারণ কি? কবির অভিমানের কারণ হচ্ছে ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে। ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে, এটাই কবির অভিমানের কারণ। তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা। ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান। এখানে সে কে? সে হচ্ছে বসন্ত ঋতু। এখানে সে হচ্ছে বসন্ত ঋতু। ফুল কি ফোটেনি শাখে? কবি সুফিয়া কামাল এরকম প্রশ্ন করেছেন কেন? উদাসীনতার জন্য। তিনি অনেক উদাস হয়েছিলেন, তাই তিনি বলেছেন ফুল কি ফোটেনি শাখে। হ্যাঁ। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। কুহেলি উত্তরিতলে, তাই না? কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, এই লাইনটা নিয়ে সৃজনশীলও প্রশ্ন আসে এবং বারবার এটা নিয়ে কথা আসে। তাই কুহেলি শব্দের অর্থ জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়াশা, ঠিক আছে। তো চাদর, মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী বলতে কার কথা বলা হয়েছে ওখানে? ওখানে বলা হয়েছে শীতের কথা, ঠিক আছে। আর উত্তরী বলতে চাদর বোঝানো হয়েছে। তো তাহারই পরে মনে কবিতায় নীরব কেন বলতে কি বোঝায়? কবি উদাসীন হয়ে আছেন কেন? কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না? কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না? তিনটাই হচ্ছে এখানে অ্যান্সার। কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন, তার কারণ কি? কারণ মাঘের শীতের তীব্রতার জন্য না, বরং এটা তিনি বলেছেন মূলত শীতের রিক্ততার জন্য আর হচ্ছে কুয়াশার চাদরের জন্য। এই দুটোর জন্য তিনি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন। আচ্ছা, তাহারই পরে মনে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কি? এটার লক্ষণীয় বৈশিষ্ট্য হলো সংলাপ ধর্মিতা। হ্যাঁ, এটা একটা কনভারসেশনাল টোনে গিয়েছে এবং এর মধ্যে একটা অদ্ভুত নাটকীয়তা আছে, একটা নাটকীয়তার সাথে গিয়েছে। এটা থেকে অন্তমিল আছে? কোনো অন্তমিল এখানে নাই। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, এটা তো এরকম না, ঠিক আছে। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের কি আসছে? আমাদের আসছে 2 এবং 3, সংলাপ ধর্মিতা আর হচ্ছে নাটকীয়তা। পদ্মা, চলো ফররুখ আহমদ। ফররুখ আহমদের জন্ম কত সালে? 1918 সালে। আমি এটাকে মনে রাখি এইভাবে যে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল এবং যেটার এগেনস্টে রবীন্দ্রনাথ ঠাকুর তার স্যার উপাধিটা, নাইট উপাধিটাকে মানে ফিরিয়ে দেন। তো 1918-তে কি হয়েছিল? 18-তে যে ফররুখ আহমেদের জন্ম হয়েছিল। মানে আসলে মনে রাখাটা হচ্ছে কি যে তুমি যত অদ্ভুত বা উদ্ভট ভাবে মনে রাখতে পারো, তোমার মনে হতে হবে যে এগুলো কি বললেন স্যার, এটা কিছু হলো? এইভাবে তুমি মনে করো 19, তার আগের সংখ্যা কত? 18, 19-18, ফররুখ আহমদ শেষ। যেমনে মনে রাখো তুমি, তুমি মনে রেখে অ্যান্সার করতে পারলেই হইল। ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে? জলদস্যু। পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করার কথা বোঝানো হয়েছে। জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে কি দেখে? পাণ্ডুর মানে, পাণ্ডুর বানানটা একটু ভুল এসেছে ওখানে, দন্ত ন দিয়ে হয়ে গেছে। এটা হচ্ছে পাণ্ডুর বানান, মূর্ধন্য ন দিয়ে। বর্ণ মানে মুখের রং। পদ্মার তরঙ্গ ভঙ্গ, পদ্মার এই অবস্থা দেখে তারও মুখ ফ্যাকাশে হয়ে গেছে। পদ্মার স্রোতধারা আমাদেরকে কোন প্রেরণায় উদ্বুদ্ধ করে? উদ্যমী মানস গঠনের। হারমাত কারা? পর্তুগিজ জলদস্যুদেরকে হারমাত বলা হয়। মতিন মিয়া বহু নদীতে নৌকা বেয়ে মাছ ধরেছেন, কিন্তু পদ্মায় মাছ ধরতে এসে তিনি নতুন অভিজ্ঞতার মুখোমুখি হন। নদীতে নৌকা বাইতে গিয়ে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। সো এটা অভিজ্ঞতার সাথে পদ্মা কবিতার কার মিল রয়েছে? জলদস্যুদের মিল রয়েছে। জলদস্যু, ভুলে একটা গ চলে এসেছে, জলদস্যু। তো পদ্মা কবিতার আলোকে পদ্মায় মাছ ধরতে এসে উদ্দীপকের মতিন মিয়ার আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ কি? আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে ভয়াল ঘূর্ণি, এটা তো আছেই, তার পাশাপাশি আছে প্রমত্ত রূপ। এবারে আমরা পড়বো 18 বছর বয়স। সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক স্বাধীনতা। খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটা, এটা মনে রাখবা। তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারপরে 18 বছর বয়স কবিতায় স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের আত্মনির্ভরতা। 18 বছর বয়স কবিতা অনুসারে 18 বছর বয়স কি জানে? কাঁদা। হ্যাঁ, 18 বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে কোথায়? এ বয়স জানে রক্তদানের পুণ্য। এদেশের বুকে 18 অসুখ নেমে পংক্তিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?
তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা। আচ্ছা, আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে বক্ষে পরাণ নাচে। পরাণ বানান ভুল আসছে, হ্যাঁ। সো উদ্দীপকে 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? সাহসিকতা। এখানে কি হীনম্মন্যতার কথা বলা হয়েছে? কোনোভাবেই না। শৃঙ্খলাবোধ বা ডিসিপ্লিন নিয়েও কিছু বলা হয় না, কোনো কনফার্মেশন বা নিশ্চয়তা নিয়েও কিছু নাই। সাহসিকতা নিয়ে এখানে কথা আছে। আপদ আছে জানি আছে, হ্যাঁ। হুম। যে চরণের মিল আছে সেটা হচ্ছে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। আরেকটা কি? আরেকটা হচ্ছে বিপদের মুখে বয়স অগ্রণী। ফেব্রুয়ারি 1969। শামসুর রহমান প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক সোনার বাংলা। কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে? সালামের মুখকে তুলনা করা হয়েছে। আবার সালাম নামে রাজপথে কেন? গণজাগরণে যোগ দিতে সালাম নামে রাজপথে। সে ফুল আমাদেরই প্রাণ বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে বাংলা ভাষাকে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কি প্রকাশ পেয়েছে? এখানে প্রকাশ পেয়েছে মূলত দেশপ্রেম, গণজাগরণ এবং সংগ্রামী চেতনা। দেশপ্রেম, গণজাগরণ আর সংগ্রামী চেতনা। সো দেখো, একই প্রশ্ন আমি দুইবার দিলাম তোমাদেরকে দেখাতে যে কত ইম্পর্টেন্ট, যে এই কবিতার তিনটা মূল ভাব কি। দেশপ্রেম নিয়ে কথা বলা হয়, দেশপ্রেম, আসলে দেশপ্রেম শুধু দেশপ্রেম যদিও বলি, গণজাগরণ আর হলো সংগ্রামী চেতনা। একই প্রশ্ন দিনাজপুর বোর্ডে 2023 সালে আসে। সেম প্রশ্নের আগের বছর কুমিল্লা বোর্ডে আসে। আমি নিজে কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম, আমি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে আমার এইচএসসি দেই। সো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে সজীব সেজেছে ভাস্কর্য রূপে তার সমস্ত শরীরে জড়ানো বাংলা বর্ণমালা। তো ফেব্রুয়ারি 1969 কোন ব্যক্তিকে নির্দেশ করে? সালাম, আমরা সেখানে পড়েছি। হ্যাঁ। কবিতায় বর্ণিত এই ব্যক্তি সম্পর্কে সালামকে নিয়ে কি বলা যায়? তিনি রাজপথে নেমে এসেছেন, হ্যাঁ। সালামের চোখে আলোচিত ঢাকা, এবং সালাম অবশ্যই একজন ভাষা শহীদ। তার সঙ্গে মিশে আছে 1952 এর সম্পর্ক। আমি কিংবদন্তির কথা বলছি। সো কবিতায় কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? তার করতলে আহ হ্যাঁ, তার করতলে শস্য দানা না, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। এটা না, শুদ্ধ উত্তর এটা, পলিমাটির সৌরভ ছিল। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। উদ্দীপকটিতে এই কিংবদন্তির কোন চরণের সাথে মিল আছে? পতিত জমি আবাদের কথা বলতেন, অর্থাৎ কোনো জমি ফেলে রাখা যাবে না, সেই জমিতে চাষবাস করে খেতে হবে। জিওভাই উচ্চারিত প্রতিটি শব্দ কি? প্রতিটি শব্দ কবিতা, প্রতিটি সত্য শব্দ কবিতা। কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন? কারণ তার পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। আচ্ছা, যে দিকটি উচ্চারিত হয়েছে সর্বাঙ্গীন, একটু ভুল হয়েছে বানানটা, এটা দন্তন্য। সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ এখানে আমরা দেখতে পেয়েছি। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করবে। সূর্যকে হৃৎপিণ্ডে রাখার অর্থ কি? হৃৎপিণ্ডে রাখার অর্থ হচ্ছে মুক্তির অনিবার্যতা, মুক্তি হবেই হবে, সর্বশক্তিকে ধারণ, সামর্থ্য অর্জন। মানে কবিতার অনুযায়ী এটাই হচ্ছে অর্থ। কবি কি বোঝাতে চেয়েছেন? কবি এখানে বোঝাতে চেয়েছেন তিনটাই। বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বাঙালির সুদীর্ঘকালের শোষণ বঞ্চনার ইতিহাস নিয়েও কথা বলেছেন তিনি এখানে। আর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তাকে আমরা দেখতে পাই। আচ্ছা, প্রত্যাবর্তনের লজ্জা। সো আল মাহমুদের জন্ম কত তারিখে? আল মাহমুদের জন্ম হচ্ছে 1936 খ্রিস্টাব্দের 11ই জুলাই। ট্রেন ধরতে ব্যর্থ হওয়ায় কবির ভাই বোনদের কথা মনে পড়ছিল কেন? হতাশা ও গ্লানিবোধের কারণে। কবি স্টেশনকে অখ্যাত বলেছেন কেন? নামকরণ নয় বলে। আচ্ছা, হ্যাঁ। কুয়াশার সাদা পর্দা দোলানো বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে ওয়েট, প্রত্যাবর্তনের রহস্য উন্মোচন। প্রত্যাবর্তনের লজ্জা কবিতার মূল সুর কি? মাতৃভূমি প্রীতি। এখানে আমরা দেখতে পাই এটার মূল হচ্ছে আসলে মানে মাতৃভূমি প্রীতিটা যতটা যায় এই কবিতার মূল সুরের মধ্যে, তার চেয়ে বেশি যায় আসলে এখানে পারিবারিক বন্ধন। সো আমি বলবো এখানে মাতৃভূমি প্রীতি নয়, আমরা পারিবারিক বন্ধন, এটাকে আমরা দিব অ্যান্সার হিসেবে। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। কথাটির মধ্যে প্রত্যাবর্তনের লজ্জা কবিতার বিচার্য বিষয় হচ্ছে শেকড়ের টান অনুভব করা।
জীবিকার সন্ধানে প্রতি বছর প্রচুর মানুষ গ্রাম থেকে শহরে আসে এবং শহরমুখী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। জীবনযাত্রার মানোন্নয়ন আত্মকেন্দ্রিক ভাবনা মানুষকে শহরমুখী করার অন্যতম কারণ। তো এখানে প্রত্যাবর্তনের লজ্জার সঙ্গে যে চরিত্রের মিল রয়েছে, কবির তো মিল রয়েছেই, আর হচ্ছে কে আর মিল রয়েছে কবির যে সহযাত্রী তাদের। কবির বাবা মার না, তিনি তো আর তারা তো শহরে যাচ্ছেন না। হ্যাঁ। তারপরে আমরা দেখতে পাই যে প্রত্যাবর্তন লজ্জা কবিতার সঙ্গে সম্পর্কিত উদ্দীপকের বিষয়বস্তু যেই দিক দিয়ে, সেটা হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন, আর্থিক সচ্ছলতা, আর হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। সহপাঠে চলে যাই, আমরা শেষ দিকে চলে এসেছি সিরাজউদ্দৌলার। সো প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? প্রাসাদ ষড়যন্ত্র। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? ফোর্ট উইলিয়াম দুর্গ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অনেকবার এসেছে। এই প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটা? ফোর্ট উইলিয়াম দুর্গ। নবাবের পদাতিক বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করেন? দুর্গের সামনের নদী পেরিয়ে। দুর্গের সামনের নদী পেরিয়ে নয়, এটা পেরিয়ে হবে আর কি। দুর্গের সামনের নদী পেরিয়ে তারা আক্রমণ করে। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। নবাব সিরাজের এই উক্তির কারণ কি? প্রজাদের নিরাপত্তা বিধান করতে পারেননি। মীর মর্দান কে ছিলেন? মীর মর্দান ছিলেন দেশপ্রেমিক। মীর জাফরের প্রকৃত নাম কি? মীর জাফর আলী খাঁ। এটা ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন। এক রাতে একদল অচেনা লোক রাহাত সাহেবের বাড়িতে আশ্রয় চায়। রাহাত সাহেব দয়া পরবশ হয়ে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু মধ্যরাতে সেই অচেনা লোকেরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। সিরাজউদ্দৌলা নাটকের কাদের সাথে মিল রয়েছে? ইংরেজদের সাথে মিল রয়েছে। ইংরেজরাও তো একই 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 কাজই তো করেছে। হ্যাঁ। সিরাজউদ্দৌলা নাটকে এরূপ সাদৃশ্য আমরা কোথায় কোথায় দেখতে পাই? বাণিজ্য করতে এসে ক্ষমতা দখলের চেষ্টা, ইংরেজরা, নবাবের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া, এবং মীর জাফরদের সাথে গোপনে সন্ধি করা। লাল সালুতে যাচ্ছি এবার। প্রথম প্রকাশিত হয় কত সালে? 1948-এ। আচ্ছা। সো শিকারীর একাগ্রতা কার চোখে? তাহেরের চোখে। মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করে? সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। আর তরে তোরে না বুইঝা কষ্ট দিছি হেদিন, কাকে কষ্ট দিয়েছে? হাসুনির মা। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? জমিলা। এখন এই প্রত্যেকটাই কম বেশি জ্ঞানমূলক। যতটুকু পড়েছো ভালো, এটা নিয়ে এত চিন্তিত হবার কারণ নাই। সহপাঠ থেকে খুব বেশি এমসিকিউ আসবে না। যতটুকু পারবা, আজকে যতটুকু পড়াচ্ছি আল্লাহ ভরসা। কারণ এখন এটার পেছনে যদি গুরুত্ব দিতে যাও, দেখা গেছে যতটুকু প্রিপারেশন থাকবে ওটাও চলে যাবে। আমি তাদের জন্য বলছি যাদের প্রিপারেশন অনেক বেশি ভালো না, মোটামুটি বা খুব একটা ভালো প্রিপারেশন না। যাদের প্রিপারেশন অনেক ভালো তারা অবশ্যই সবই খুব ভালো মতো নিয়ে যাবা। মজিদের সাংঘাতিক কাজ হলো কি? তার সাংঘাতিক কাজ হলো মিথ্যা কবরকে মাজার বানিয়েছে, এটা তো সে করেছেই, এবং ধর্মের নামে নিজের আখের গুছিয়েছে। আচ্ছা, 2 নম্বর যেটা, কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকা, এটা তো না। যেহেতু এটা না, তাহলে 2 যেখানে যেখানে আছে কাটো, তাহলে শুধু গ হয় এখানে অ্যান্সার। রহিম মিয়ার স্ত্রী মরিয়ম সহজ সরল নারী। স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ও ভক্তি। তার কাছে স্বামী হলো খোদার ক্ষমতাপ্রাপ্ত একজন কামের লোক, অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের ক্ষোধাভীতি কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়ায় নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে। তো উদ্দীপকের মরিয়ম লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? মরিয়ম হচ্ছে রহিমা চরিত্রের প্রতিনিধিত্ব করে। আচ্ছা। উদ্দীপকের রহিম মিয়া ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের টিকে থাকার প্রধান অবলম্বন কি? প্রধান অবলম্বন হলো প্রতারণা আর হচ্ছে ধর্মের বেশাতি। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, শেষ মুহূর্তের ক্লাস। তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ তোমাদের এক্সাম খুব ভালো হোক। আমি অপেক্ষায় আছি পরীক্ষার পর তোমাদের পোস্ট দেখতে, যে অনেক ভালো হয়েছে তোমাদের পরীক্ষা। অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।